আচ্ছা, তো আজকে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে ফার্স্ট ইন্ট্রোডাকশনটা সেটা পড়বো। আচ্ছা, আহ, তো আমি যেটা আপনাদের আগের দিন বলছি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোর্সে অ্যাকচুয়ালি আমরা কি শিখবো। আমরা শিখবো হচ্ছে যখন আমরা একটা ইন্ডাস্ট্রি লেভেলের সফটওয়্যার ডেভেলপ করব, তখন আমাদেরকে বেশ কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। সেই সব এক্সাক্ট প্রসেসই আমরা শিখবো কিভাবে আমরা একটা ইন্ডাস্ট্রি লেভেল সফটওয়্যারকে সুন্দর করে বিল্ড করতে পারি, মেইনটেইন করতে পারি। এটাই আমরা এখান থেকে শিখবো। আচ্ছা, তো এখানে দেখেন একটা সিনারিও দেওয়া আছে, ঠিক আছে? এখানে আহ প্রত্যেকটা পিকচারের নিচে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা আছে, কিছু লেখা আছে। তো আপনাদের কাজ হচ্ছে এই পিকচার গুলো দেখে আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে দিব। আপনারা নিজেরা একটু আলোচনা করবেন যে এই পিকচার গুলো দেখে অ্যাকচুয়ালি এখান থেকে কিছু পয়েন্ট বের করবেন, ঠিক আছে? সেটা আমরা আলোচনা করব। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে বা কি বোঝানো হচ্ছে এটা আমরা একটু গ্রুপ ওয়াইজ আলোচনা করে শেয়ার করব, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা, আপনাদের কয়জন আছেন প্রেজেন্ট এখন? 19 জনের মতো। আচ্ছা, তো আমি 4টা ব্রেকআউট রুম করে দিই। আপনারা নিজেদের মধ্যে এগুলো নিয়ে হচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করবেন, ডিসকাস করবেন, দেন আমরা কিছু টাইম পরে এসে আপনাদের ডিসকাশন শুনবো। তাহলে আমি রুম ওপেন করে দিচ্ছি, আপনারা কাইন্ডলি ডিসকাস করেন এটা নিয়ে। আগে চিন্তা করে প্রথম দিনই তো, তাহলে আমরা স্লাইড না দেখলে আমরা কি ডিসকাস করব? আচ্ছা, আপনারা ডিসকাস করবেন। এখানে একটা সিনারিও আছে, ঠিক আছে? এই যে দেখেন প্রত্যেকটা পিকচারের নিচে একটা করে বলা আছে, ঠিক আছে? পিকচারটা তো ম্যাম আমাদের কাছে নাই ম্যাম। এই যে আমি শেয়ার দিছি। নাই তো ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে। আমি বলতেছি আহ তাহলে 1 মিনিট। হ্যালো, জি ম্যাম। আচ্ছা, সরি আমি আপনাদেরকে এইটা বলি নাই যে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন বা সামথিং। আপনারা এক কাজ করবেন, এই পিকচারটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? বা এই পিকচারটা হচ্ছে আপনারা হচ্ছে শেয়ার করবেন আপনাদের গ্রুপে, তারপরে আপনারা ডিসকাস করবেন।
করা যাবে? জি ম্যাম একটু হ্যাঁ, ma'am। স্ক্রিনশট করছি। তাহলে সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে রাখেন, আমি আবার অ্যাসাইন করে দিব, তখন আপনারা নিজেদের মধ্যে একটু আলোচনা করবেন। এমন হয়ে গেছে। ম্যাডাম নিয়ে নিছি। তাহলে আমি আবার অ্যাসাইন করে দিচ্ছি। হ্যালো, সাউন্ড আছে না? সাউন্ড আছে। আচ্ছা আচ্ছা। আজকে ছিল how the customer explain it. কাস্টমার বেশি বেশি করে বলছে। পরে বলছে how the project leader understood it. মানে লিডার যেটা বুঝছে কিন্তু সেটা কাজ করতেছে না, কাজ করা অসম্ভব। মাঝখানে একটা আছে, বাগ আছে। হ্যাঁ, আছে। অ্যানালাইসিস ডিজাইনে দাও তাই। Excellent. মোবাইল আছে তো? মেহেদি শেয়ার দাও। দেখতেছো? হ্যাঁ দেখতেছি, ঠিক আছে। তারপরে অপর আচ্ছা, হাউ দ্য কাস্টমার ওয়াজ বিল্ড। আচ্ছা, অনেক বেশি বিল দিয়ে দিচ্ছে একটা ইসের মতো। হাউ ইট ওয়াজ সাপোর্টেড। মানে লাস্ট টুক যা বুঝাই গেছে। রেকর্ডিং হতেছে আমাদের এটা। হ্যাঁ ম্যাম আসছে। বাট এই যে হাউ দ্য কাস্টমার ওয়াজ বিল্ড, এই জিনিসটা একটু আমাকে কনফিউজ। এই সেটটা একটু বুঝাই গেছে আমি যতটুকু বুঝছি, বাট হাউ দ্য কাস্টমার ওয়াজ বিল্ড জিনিসটা অন্য কেউ বুঝছো এই জিনিসটা কি, বা ডিসকাস করতে পারবা? এটা তো না, একটাই হইলে হবে। এই কারণে এখন একটা দিছে, একটা দেওয়ার পরে দিছে যে কোন দিক দিয়ে, একটা গাছের মাঝখান দিয়ে একটা ডান পাশে দিছে আর একটা বাম পাশে দিছে। দেওয়ার পর একটা মাঝখানে রাখছে না, মাঝখানে কিন্তু গাছ। এখন গাছের কারণে এটা মানে দোলনা ছড়তে পারবে কিনা? না সরতে পারবেন না, কখনো সম্ভব না। হ্যাঁ, কখনোই সম্ভব না। সেই কারণে সেকেন্ডটাও বাদ। তার মানে আমাদের যখন কোন একটা কিছু মানে প্ল্যান করা হবে বা কোন একটা কিছু মানে প্রজেক্ট করা হবে, সেই ক্ষেত্রে যদি প্রবলেম থাকে ওই প্রবলেমটা বাদ দিতে হবে। না, প্রজেক্ট আমরা অনেক সময় প্রজেক্ট করি না, যেমন প্রজেক্টটা অনেক বড় করছি, প্রজেক্টটা সাপোর্ট করছে অল্প, বা এক্সেপশন থাকে, ক্র্যাশ করে, ওই টাইপ কিছু একটা, যে হাউ ইট ওয়াজ সাপোর্টেড, মানে সাপোর্ট করছে এতটুকু, যা করা হয়েছে না হয়েছে দেন এতটুকু। বাট কাস্টমার চাইছে যে রিয়েলি কাস্টমার চাইছে একটা দড়ি বাঁধা থাকবে, সেটা একটা টায়ার, মানে
আমাদের দোলনার মতোই, বাট কাস্টমার লাগবে এরকম এরকম মতো লাস্ট টাইম আমরা যেটা বুঝলাম। ফার্স্টে তো এই যে কাস্টমার এমন না হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হাউ দা আপনাদের ডিসকাশন কি হয়ে গেছে? জি ম্যাম, মোটামুটি। আচ্ছা ঠিক আছে। আপনাদের তারপরে ডিসকাশন কি হয়ে গেছে? ম্যাম চলছে। ম্যাম চলছে। আচ্ছা, আর 1 মিনিট আপনারা ডিসকাস করেন, তারপরে আমরা সবাই মেইন রুমে চলে আসবো। ওকে ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা, তারপরে বলতেছে যে মানে অপারেশনটা আপনাদের ডিসকাশন কি হয়েছে? জি ম্যাম হইছে, বাট জি ম্যাম। একটা মানে তুই একটা সিনারিও নিয়ে আমাদের একটু এখন একটা মানুষও তো মানে আপনারা আপনাদের ইয়া থেকে যেভাবে বুঝেন ওভাবেই বলবেন। আচ্ছা, তো আমি আর 1 মিনিট পরে সবাইকে আর কি মেইন সেশনে নিয়ে যাব। জি ম্যাম। এখন এই যে হাউদা ফোনটা খারাপ হচ্ছে, কাইডা ফলাইছে। হ্যাঁ, এটা কেটে ফেলছে। আচ্ছা, শেষেরটা, এর পরেরটা আপনাদের ডিসকাশন কি শেষ হয়েছে? জি ম্যাম, শেষের দিকে আর একটু আছে। আচ্ছা ঠিক আছে, আর 1 মিনিট পরে আমরা মেইন সেশনে চলে যাব, ঠিক আছে? ওকে ম্যাম, ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম। এরপরে এই যে এরপরেরটা এই দেখো গাছটা তো। যে আছে না, এই হ্যাঁ। এই গাছটাতে এসে তোমার হলে কি করছে যে তখন দেখছে যে কোনোটাতে সম্ভব হচ্ছে না, তখন কাইট ওই রাগে ইও কেটে ফেলেছে দোলনাটাই তোমার চেয়ার দোলনার চেয়ার কাইট সবগুলো ফেলাইছে। কেটে ফেলছে, আর রশি রাখছে কিন্তু একটা, দেখো অরিজিনাল এমনি রশি কিন্তু 2টা লাগে, ওইখান থেকে রাগের হ্যাঁ, হয়তো একটা কেটে ফেলছে। এটা গেল। আর কাইট ফেলাইছে। এরপরটা কি করছে? হ্যাঁ। এটা মনে হয় এরপরেটা তোমার গাছ টাছ করছে হলো যে ও গাছ এটা হইতে পারে যে এটা রোলার কোস্টার টাইপ কিছু, যে আগে যখন কাস্টমার কোনো কিছু মানে কোনো কাজ কাউকে দিছিল বা বিল করে করাইছিল, তখন রোলার কোস্টার টাইপ কিছু, ওই যে গাড়ির মতো দেখা যাচ্ছে। আর এটা মেবি কাস্টমারের সাথে রোলার কোস্টারই সম্ভবত সফটওয়্যার ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক গড়ে তোলা। তো এইখান থেকে ওই সবকিছুই বুঝা গেছে, বাট হাউ দ্য প্রজেক্ট ওয়াজ কি ডকুমেন্টেড, মানে প্রজেক্টটা ডকুমেন্টেড একটা শ্যাডো টাইপ কিছু, মানে প্রজেক্টটা কি মানে কোনো কাজ হয় না বা কিছু, এটা কি এটা হইতে পারে যদি সিকোয়েন্স আকারে যায়। দেন হট অপারেশন ইনস্টল, ফার্স্টে একটা দড়ি বান্ধ হয়েছে, ফার্স্ট হট অপারেশন ইনস্টল এটা করা হয়েছে। দেন হাউ দ্য কাস্টমার ওয়াজ বিল, কাস্টমার আগে যা করছে তার রোলার কোস্টার টাইপ কিছু, এন্ড হাউ ইট ওয়াজ সাপোর্টেড, সাপোর্ট করছে শুধু মানে গাছের শিকড় টুক সহ মানে একদম মিডল পর্যন্ত। বাট কাস্টমার দরকার একটা অ্যাকচুয়ালি দরকার হচ্ছে একটা মানে দড়ি বাঁধা একটা টায়ার, যেটা দিয়ে সে মানে 3 নাম্বারটা যে হাউ দ্য অ্যানালাইসিস ডিজাইন ইট, মানে আচ্ছা একটা সফটওয়্যার বানানোর সময় সবার একটাই লাগে, মানে একটা অ্যানালাইজ সব মানে সফটওয়্যার তো একজন মানে না, আমি যতটুকু জানি যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা অ্যানালাইসিস থাকে, অ্যানালাইজ করছে যে এটা বানাইতে হইবে এরকম ভাবে যে দুইটা মানে পায়া টাইপ কিছু দিতে হইব, মানে এটা হয় না। সেটা হয় না, তার উল্টাটা হয়, যার কারণে মানে ফান্ডিং কমে যেতে পারে, সাপোর্ট কমে যেতে পারে। বুঝলাম না, আসছিলাম 4 জনে, ধীরে ধীরে 7 জন হয়ে গেছে। আচ্ছা, তো আমরা সবাই ডিসকাস করছি মোটামুটি এটা নিয়ে। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা কি করব, প্রত্যেক গ্রুপ থেকে একজন করে অ্যাকচুয়ালি বলবো যে আমরা এখান থেকে কি কি আর কি ডিসকভার করতে পারছি। ঠিক আছে, প্রথমে আপনারা একটা গ্রুপ থেকে একজন লিডার বেছে আপনারা একটু বলেন। 4টা গ্রুপ ছিল। জি ম্যাম, তাহলে আমরা 4 নাম্বার গ্রুপ থেকে আমি বলি। জি ম্যাম, এখানে থেকে রাজু, আমাদের গ্রুপ থেকে সাজ্জাদ বলো। প্রথমে আপনার এখানে একটা গাছ ছিল, এখন গাছে উনি দোলনা যখন ঝুলাইছে
এখন দোলনা কখনো 3টা হয় না। তখন উনি দেখতেছে 3টা দোলনা ঝুলাই তো আমি মানে কোনো কিছু করতে পারতেছি না, তখন উনি দোলনাটা মানে কমাইয়ে একটা দোলনা দিছে। আর এই দোলনাটা যখন গাছের মাঝখানে দিছে, এখন কোনোভাবেই তো দোলনা আমি ঝুলতে পারবো না, কারণ দোলনার মাঝখানে গাছটা। এরপরে উনি ভাবতেছে তাহলে কি করা যায়, এরপরে মাঝখানে গাছটাই কেটে ফেলেছে। কেটে ফেলার পর দুই পাশে দুইটা যখন মানে একটা খুঁটি দিচ্ছে, গাছটা কিন্তু হালকা হয়ে গেছে। তখন এটা তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন উনি কি করছে, যে গাছের মাঝখানেই রশিটা বাঁধছে। বাঁধার পরে মানে মাঝখানে বেঁধে তো আর কোনোভাবেই দোলনাটা ঝুলতে পারতেছে না, মানে এখানেও উনি মানে স্যাটিসফাইড না। এরপরে এসে এখানে পরের অ্যাকচুয়ালি গাছটা মানে এক একটা সিনারিও কিন্তু এক একজন পার্সনের, একজনই সব করতেছে না। এখানে লেখা আছে যে এটা কাস্টমার, ফার্স্ট এটা কাস্টমারের, দেন হচ্ছে এটা হচ্ছে প্রজেক্ট লিডার এই কাজ করছে, দেন অ্যানালিস্ট এভাবে ডিজাইন করছে এইভাবে। আচ্ছা বলেন। ও ঠিক আছে ম্যাম, আপনার কথাও ঠিক আছে। আচ্ছা আমরা আপনি তো যেটা ওইভাবে বুঝছেন মানে সেটা বলেন, সমস্যা নেই। এরপরে আমরা মানে যেটা বুঝছি সেটা হলো পরেরটাতে আসছে, উনি যখন দেখছে যে এখানে আমি দোলনার উপর একটা চেয়ার ঝুলাবো একটু আরামায়েশ করার জন্য, তখন এটা তো দেখছে যে সম্ভব হচ্ছে না, মানে চেয়ারটা তো পড়ে যাবে, কারণ চেয়ারটা তো ওইভাবে কোনোভাবে ইয়া নাই। এরপরে কি করছে, উনি গাছটাই কেটে ফেলছে। গাছটা কেটে ফেলার পরে ভাবতেছে এখন তাহলে কি করি। এরপর পরে আসছে, আসার পর উনি গাছের সাথে একটা রশি ঝুলাইছে, যে একটা রশি ঝুলে দেখে কিছু করা যায় নাকি। এরপরেও মানে উনি বুঝতেছেন আসলে কি করবো। এরপরে উনি কি করছে, একটা বিশাল একটা ফুল সিস্টেম করছে, যে এখন ফুলের উপর দিয়ে দৌড়াদৌড়ি করবো। এখান থেকেও মন মতো হচ্ছে না। এরপরে গাছে প্রথমে তো গাছ সম্পূর্ণ উপরে ফেলাইছিল, এবার গাছের একটু উপরে কাটছে, যে দেখি কিছু করা যায় নাকি। এরপরে লাস্টে এসে কি করছে, লাস্টে এসে যখন দেখছে যে কোনোভাবে কিছু হচ্ছে না, এখন একটা টায়ার যখন ঝুলাইছে, তখন টায়ার দ্বারা কি করা যাবে, যে মোটামুটি ভাবে এখানে আমি ঝুলতে পারবো বা সবকিছু করা যাবে। মানে আমার কাছে মনে হচ্ছে যে শেষেরটাই সম্পূর্ণ হয়েছে, বা এটাই মন মতো হয়েছে। এখন একজন প্রোগ্রামার যখন আচ্ছা একটা ওয়েবসাইট করবে, তখন সবকিছু বিবেচনা করবে যে আসলে কোনটা আমার ইউজার ফ্রেন্ডলি হবে। আচ্ছা, আমি এখন অন্য একটা গ্রুপ থেকে শুনি। ম্যাম আমি বলি ম্যাম গ্রুপ গ্রুপ থেকে। 1 থেকে বলি। বলেন বলেন। গ্রুপ 1 থেকে ম্যাম আনন্দ বোধ। গ্রুপ 2 থেকে বলি ম্যাম। আচ্ছা বলেন, গ্রুপ টু আগে বলেন। ম্যাম এখানে বলতেছে কাস্টমাররা মানে ঠিক মতন এক্সপ্লেন করতে পারে না, যার কারণে 3টা। তারপর প্রজেক্ট লিডার একভাবে আন্ডারস্ট্যান্ডিং করছে, তারপরে অ্যানালিটিকরা একভাবে ডিজাইন করছে, যেটা ভুল। তারপর প্রোগ্রামাররা যে কোডটা লেখছে সেটাও ঠিক মতন হয়নি। তারপরে বিজনেস কনসালটেন্টরা খুব সুন্দর মতন হাই আপডেট আলা একটা দোলনা তৈরি করছে, যেখানে সোফা সেট দোলনা আটকে আছে। তারপরে প্রজেক্ট ডকুমেন্টে ঠিক মতন লেখাই হয়নি। তারপরে হচ্ছে যেই অপারেশন গুলো ইনস্টল করা হয়েছে সেটা ঠিক মতন মানে শুধুমাত্র দড়ি বাঁধতে পারছে। তারপরে কাস্টমাররা যখন মানে রোলার কোস্টারে উঠতেছে, মানে তাদের এক্সপেকটেশন আরো বেশি। তারপরে আহ, মানে যখন বুঝতে পারে তখন প্রজেক্টের ওই যে স্টপ, হাউ ইট ওয়াজ স্টপ, মানে সাপোর্ট কাস্টমারদের থেকে সাপোর্ট আসা বন্ধ হয়ে গেছে। আর মূলত কাস্টমাররা যেটা চাইছিল মানে একটা সুন্দর টায়ারওয়ালা, এটা সম্ভবত বাচ্চারা এরকম ধরনের দোলনা বানায়, যেটা কাস্টমাররা চাইছিল মানে সেটা এখন হয়নি, যার কারণে ফান্ডিং স্টপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর কেউ বলবেন? জি ম্যাম, গ্রুপ গ্রুপ 3 1 থেকে থেকে আনন্দ বোধ। আচ্ছা 1 থেকে বলেন, তারপর 3 থেকে বলেন। জি ম্যাম, প্রথমে ম্যাম এখানে কাস্টমার আসলে আহ, জানতো না কি চাচ্ছে। ও ওইভাবে একটা ব্রিফলি একটা বোঝানোর জন্য বলছে, তারপর লিডার আবার সেটা ঠিকভাবে বুঝতে পারেন, সেটা জন্য একটা তারপর সে তার অ্যানালাইসিস যে ডিজাইন করবে তাকেও ঠিকভাবে বুঝাতে পারেনি, সে আসলে মেন ভিত্তিটাকে কেটে ফেলছে। তারপরে যে প্রোগ্রামার ডিজাইন সে বুঝতে পারেনি, ডিজাইন বুঝতে না পারে তার প্রোগ্রাম কাজ করতেছে না। কিন্তু এখানে আবার বিজনেস কনসালটেন্ট এটা অনেক ভালোভাবে একটা ডিসক্রাইব করে দিছে যে এটা আমাদের প্রজেক্টটা অনেক ভালো। কিন্তু রিয়েলিটি ছিল যে এটা কোনো কাজই করবে না, ডকুমেন্টেশনও তাই খালি, কারণ প্রোগ্রামারও কিছু বুঝতে পারেনি, তার অ্যানালাইসিস মানে সব এইভাবে চেইন একটা প্রসেস চলতেছে। পরে প্রজেক্টটা যেভাবে আহ, একদম শেষমেশ ছিল, আসলে একটা রশি ছিল যেটা এইভাবে ইনস্টল দেওয়া ছিল। কিন্তু পরে কাস্টমারকে বিল করা হয়েছিল অনেক বেশি,
কারণ কাস্টমারের চাহিদা অনেক ছিল কিন্তু জানতো না কিভাবে কাজ করে কিন্তু তাকে বিল করানো হয়েছে ঠিক। তারপর কাস্টমার যে সাপোর্টটা পাইছে সেটা আসলে কিছুই পায়নি। কিন্তু কাস্টমার রিয়েলিটিতে যেটা চাইতো একটা সিম্পল একটা দোলনার মতো সেটা পেলে তার চলে যেত, কিন্তু আসলে আচ্ছা, ওইটা গুড। হয়নি। এরপর 3 থেকে। জি ম্যাম, ফার্স্টে ম্যাম কাস্টমার এখানে এক্সপ্লেন করছে তার একটা দোলনা লাগবে, বাট দোলনাটা 3টা ধাপ থাকতে পারে, এক্সপ্লেন করছে। দেন প্রজেক্ট লিডার বুঝছে যে তার একটা দোলনা লাগবে ঠিকই, কিন্তু ধাপ কয়টা হবে সেটাই না, আর সেটা মিডল থেকে করছে, মানে তাদের একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, তার জন্য সে এইভাবে একটা ডিজাইন করছে। দেন প্রজেক্ট লিডারের সাথে যখন অ্যানালাইসিস এর একটা মানে হচ্ছে, তারও একটা কমিউনিকেশন গ্যাপের মাধ্যমে সে মানে সে বুঝতে পারেনি যে মানে কিভাবে করবো, সেজন্য সে এমন ভাবে ডিজাইন করছে যে গাছটা মাঝখান থেকে কাটতে হবে এবং 2টা পিলারের মতো কিছু দিতে হবে। দেন অ্যানালাইসিস ডিজাইনটা প্রোগ্রামার যখন পাইছে তখন কি করছে, সে প্রোগ্রামার ওইরকম ভাবে বুঝে নেই, বাট একটা এরকম একটা ডিজাইন করছে যে কোনো দোলনা টাইপ কিছুই না, বাট কিছু একটা করছে প্রোগ্রামার, মানে করছে বাট কোডটা তো ইফিশিয়েন্ট না। দেন বিজনেস কনসালটেন্ট সবসময় চায় জানে আমাদের এই প্রজেক্ট বা আমাদের এই কাজটা যেন একটু ভালোভাবে হয়, সেটা বিজনেস করে, সেজন্য সে কি করছে একটা সোফা দিছে, জানি এই জিনিসটা অনেক আরামদায়ক হয়, ভালোভাবে মানে কাস্টমার নিতে পারে। লাস্টে এখানে দিছে হাউ দ্য প্রজেক্ট ডকুমেন্টেড, মানে ডকুমেন্ট হয়নি কোনো কিছু, মানে কেউ কিছু বুঝে নাই, কোনো কিছু করে হয়নি, তাই একদম ডকুমেন্ট খালি। দেন ম্যাম তারপর একটা ইনস্টল করা হয়েছে, শুধু একটা মানে দড়ি বাঁধা এতটুকু করা হয়েছে, কিন্তু কাস্টমার লাস্ট টাইম মানে লাস্ট টাইম যখন বিল করছে, এটা রোলার কোস্টার টাইপ কিছু, যেটা তারা বিল রোলার কোস্টার টাইপের কিছু বিল করছিল। যাই হোক না কেন, এই পুরোটা সাপোর্ট করে শুধু মানে তাদের যে অল্প একটু সাপোর্ট করে, যে হাউ ইট ওয়াজ সাপোর্টেড, যতটুকু সাপোর্ট করে শিকড় সহ অল্প একটু, বাট কাস্টমারের আসলে যতটুকু অ্যাকচুয়ালি নিড ছিল, তার একটা দোলনা বাঁধা থাকবে, একটা মানে একটা টায়ারের মতো কিছু হলেই চলবে, যেখানে কেউ বসে দোলনা খেতে পারবে, বাট এটা টোটালি একটা কমিউনিকেশন গ্যাপের মাধ্যমে গ্যাপ ছিল, তাই এটা এইরকম হয়েছে। আচ্ছা, তো আপনারা সবাই অনেক ভালো ভালো বলছেন, লাস্টের দিকে যারা বলছেন খুবই অ্যাকুরেট ছিল। আচ্ছা, তো ফার্স্টে এইখানে একটা সফটওয়্যার বিল্ড করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে টিম ওয়ার্ক। আপনারা এগ্রি করেন? জি ম্যাডাম। আমাদের টিমের মানুষের মধ্যে কমিউনিকেশন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাট দেখেন এখানে কোনো টিম ওয়ার্কই ছিল না, এক একজন এক একের মতো করে জিনিসটাকে ইন্টারপ্রেট করে নিজেদের মতো করে করার ট্রাই করছে। তাদের মধ্যে কমিউনিকেশনের অভাব ছিল, তাদের মধ্যে টিম ওয়ার্কের অভাব ছিল। এখন ফার্স্টে কাস্টমার কি করবে, আমি কি চাই না চাই, আমার কি কাজ করা লাগবে, কি কাজের জন্য সফটওয়্যার লাগবে, এই জন্য হচ্ছে কাস্টমার হচ্ছে এক্সপ্লেন করবে, আগে আপনার প্রজেক্ট লিডারকে এক্সপ্লেন করবে। তো তার অ্যাকচুয়ালি কি দরকার ছিল, এই যে তার এরকম একটা দোলনা দরকার ছিল, যে একটা রশিদে এই টায়ারটা ঝুলায় যাতে সে দোল খেতে পারে। বাট সে তো টেকনিক্যাল ভাষা জানে না, সো সে যেভাবে ডেসক্রাইব করছে তার ডেসক্রাইবিংটা ঠিক হয় নাই। দেন এইটা অ্যাকচুয়ালি প্রজেক্ট লিডার যে আছে সে বুঝতে পারে না, সে ভাবছে যে আচ্ছা এরকম কিছু একটা বানাইতে হবে, যে এই গাছের 2 সাইডে হচ্ছে 2টা দড়ি দিয়ে দোলনা ঝুলাই দিতে হবে। তো এটা যখন ডিজাইনারের কাছে গেছে, ডিজাইনার তো ডিজাইন করে বিভিন্ন কম্পোনেন্ট কিভাবে কাজ করবে না কাজ করবে সেটা ডিজাইন করে দেয়। তো যখন ডিজাইনারের কাছে গেছে তখন সে দেখছে আচ্ছা এভাবে যদি আমি গাছটাকে রেখে এভাবে যদি দোলনা ঝুলাই দিই, সে কি কখনো দোল খেতে পারবে? গাছে আটকায় যাবে না? এই জন্য ডিজাইনার যেটা চিন্তা করছে, তাহলে আমি গাছটাকে মাঝখান দিয়ে কেটে ফেলি আর 2 দিকে 2টা সাপোর্ট দিয়ে দেই যাতে ও দোল খেতে পারে। ঠিক আছে, নিজের মতো করে করছে, এক একজনের মতো করে করছে, তাদের মধ্যে কোনো টিম ওয়ার্ক নাই, কোনো মিটিং নাই, কোনো কমিউনিকেশন নাই। এরপর প্রোগ্রামার কি করছে, প্রোগ্রামার এই জিনিসটা বুঝতে পারে নাই, সে তার মতো করে কোড করছে, অ্যাকচুয়ালি কিছু হয় নাই। বিজনেস কনসালটেন্ট আবার কি করছে, তারা বাড়ায় টাড়ায় অনেক কিছু বলছে যে আমাদের সিস্টেমটা এত ভালো সাপোর্ট দিবে, এই করবে। লাইক একটা টায়ার চাওয়া হচ্ছিল, সে এমন ভাবে বলতেছে বা প্রেজেন্ট করতেছে যে সেটাতে একটা সোফা ঝোলায় দেওয়া হয়েছে যেখানে আরাম করে সুইং করা যাবে। আর প্রজেক্ট ডকুমেন্টেশন ফার্স্টে থেকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস কিভাবে ডিজাইন করা হলো,
দেন কিভাবে কোডিং এর আমরা গেলাম, এগুলো সব হচ্ছে আমাদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ডকুমেন্ট করে রাখতে হয়, যাতে ডকুমেন্ট দেখেও আমরা আইডিয়া পাই। বাট এখানে কি হচ্ছে, এই প্রজেক্টে কোনো ডকুমেন্ট মেনটেন করা হয় নাই। তো এট লাস্ট যে অপারেশনটা ইনস্টল হয়েছে অ্যাকচুয়ালি একটা গাছের সাথে দড়ি বাঁধা আছে, বাট এটার কোনো ফাংশনালিটি নাই। কিন্তু কাস্টমারকে যখন বিল করা হয়েছে, তখন এমন ভাবে বিল করা হয়েছে যে একটা রোলার কোস্টার বানানো হয়ে গেছে, বিলটা এত বেশি ছিল। বাট অ্যাকচুয়ালি কাস্টমার এখান থেকে কি পাইছে? একটা কিছুই পায় নাই। একটা ট্রি পাইছে যেটার হচ্ছে কোনো ডালপালা কিচ্ছু নাই, জাস্ট একটা রুট আছে। এটা দেখে আমার কোনো লাভ আছে? না, এটা দিয়ে আমার কোনো লাভ নেই। বাট অ্যাকচুয়ালি কাস্টমার কি চাইছিল? কাস্টমার একটা এরকম দোলনা চাইছিল যেটা সে এক্সপ্লেইন করতে পারে নাই, এবং প্রত্যেকটা প্রসেসে কমিউনিকেশনের অভাব, টিম ওয়ার্কের অভাবের জন্য এটা টোটালি একটা মেস হয়ে গেছে। তো আপনারা কি বুঝতেছেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বটা কোথায়? জি ম্যাম টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক, কমিউনিকেশন এবং প্রপার ডকুমেন্টেশন, এগুলো সব হচ্ছে দরকার। যেমন এখানে যখন টিম লিডার এটা আন্ডারস্ট্যান্ড করছে, তারপর এটা ডিজাইন করছে, তো মাঝে মাঝে কাস্টমারকে ডেকে এনে তার সাথে কনসাল্ট করা দরকার ছিল, তখনও কিন্তু ভুল বের হয়ে আসতো, ঠিক আছে? বাট এটা অ্যাকচুয়ালি করা হয়নি। সো এখান থেকে আমরা এটাই দেখতেছি যে একটা সফটওয়্যার যখন আমি ডেভেলপ করব, তখন আমাদের অনেক প্রসেস মেনটেন করতে হবে, টিম ওয়ার্ক করতে হবে, আমাদের কমিউনিকেশন প্রপারলি করতে হবে। তো এই কোর্সে অ্যাকচুয়ালি আমরা কি দেখব? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং is the systematic approach to development, deployment, operation, maintenance and retirement of software. তার মানে কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে কোনো একটা সফটওয়্যারের ডেভেলপমেন্ট, দেন সফটওয়্যারটাকে ডিপ্লয় করা, মানে রান উপযোগী করা, অপারেশনাল উপযোগী করা, তার মেইনটেনেন্স করা, এবং সফটওয়্যারটা যখন আর দরকার হবে না তার রিটায়ারমেন্টের ক্ষেত্রেও কিছু স্টেপ আছে। তো এগুলো সবকিছু হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর অংশ, যেটা আমরা আস্তে আস্তে শিখবো। আচ্ছা, তো এখন বেসিক সফটওয়্যার কোশ্চেন হচ্ছে হাউ টু ডেভেলপ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার। আচ্ছা, আমরা যখন বিভিন্ন প্রজেক্টে সফটওয়্যার তো তৈরি করছি, তো আমরা কি ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথের সফটওয়্যার তৈরি করতে পারছি? বা আমরা কি কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রসেস ফলো করে আগাইতে পারছি? বাট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার যখন আপনারা বানাবেন, তখন আপনাদেরকে অনেক কিছুই হচ্ছে মাথায় রাখতে হবে, অনেক স্টেপ মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই কোর্সের আমাদের মেইন অবজেক্টিভ কি? কিভাবে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার ডেভেলপ করা যায়, এটার কি কি রুলস আছে, কি কি স্টেপ আছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা অনেকেই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জয়েন করব, তো আমরা যদি এখন থেকেই শিখে যাই যে ওখানে কি নর্ম প্র্যাকটিস করা হয়, তাহলে আমরা উপকৃত হব। আর এই কোর্সের শেষে আমরা যেটা এক্সপেক্ট করি, আপনার অ্যাবিলিটি থাকবে কোনো একটা রিয়েল লাইফ প্রবলেম যদি আপনি পান, ধরেন আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, আপনাকে সফটওয়্যার বানাইতে হবে, তো সেই সফটওয়্যার বানানোর জন্য আপনি প্রয়োজন মতো প্ল্যান করতে পারবেন, সেটাকে এক্সিকিউট করতে পারবেন, এবং স্মল সফটওয়্যার প্রজেক্ট হচ্ছে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, তো কন্টেন্টস হচ্ছে প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে আমরা কি বুঝি, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কিছু এথিক্স আছে। আমরা যে আমাদের সফটওয়্যার বিল্ড করব, এই বিল্ড করার ক্ষেত্রে আমাদেরকে কিছু এথিক্স মেনটেন করতে হবে, যেটা আমরা সামনে দেখব। আর হচ্ছে কিছু এক্সাম্পল দেখবো আমরা কেস স্টাডির জন্য, যেটা হচ্ছে এই বুকে ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এখন যদি আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে আমরা দেখব যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যারের পার্সেন্টেজ দেওয়া আছে। আচ্ছা, তার মধ্যে এখানে আমি দেখতেছি যে
45% সফটওয়্যারই হচ্ছে ডেলিভার্ড বাট নেভার সাকসেসফুলি ইউজড। এটা বলতে কি বুঝতেছি আমরা? কাস্টমারকে কাস্টমারের কাছে ডেলিভার দিবে তার কাস্টমার ইউজ মধ্যে করতে পারে নাই। 45% কাজ করে। আগের মানে আমরা যেসব সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে বানাচ্ছে, সব সফটওয়্যার মানে সফটওয়্যার ফার্ম তার এফিশিয়েন্ট না। তো দেখা যাচ্ছে কি 45%ই হচ্ছে এমন প্রজেক্ট বানাচ্ছে যেটা ডেলিভার করা হয়েছে বাট ইউজার সেটাকে ইউজ করতে পারতেছে না, সেখানে ইউজারের রিকোয়ারমেন্ট ঠিকমতো স্যাটিসফাই করা হয় নাই। যেমন আমরা যে উদাহরণটা দেখলাম, ওখানে কি ইউজার তাকে ডেলিভার করা হয়েছে বাট সে কি ইউজ করতে পারতেছে সাকসেসফুলি? তার রিকোয়ারমেন্ট মিট করতেছে না। তো এরকম দেখতেছি আমরা 45%ই এই ক্যাটাগরিতে পড়তেছে। এরপরে 30% আবার এমন আছে যে ধরেন শুরুতে আমার কাছ থেকে পেমেন্ট নিয়ে নিছে বাট আমাকে এখনো ডেলিভারি করতে পারে না সফটওয়্যার। তারপর আমরা দেখতেছি যে আরেকটা যেটা এই সেকশনটা সেটা হচ্ছে 20% হচ্ছে used with extensive rework। তার মানে কি আমাকে বাট অ্যাবান্ডন্ড লেটার। আচ্ছা, তার মানে আমাকে একটা সফটওয়্যার ডেলিভার করা হয়েছিল, সেটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে অনেকটা, বাট আমাকে অনেক কিছু মডিফাই করে নিতে হয়েছে পরে, তাদের সাথে যোগাযোগ করে যে না আমার এটা ঠিক করা লাগবে, এটা ঠিক করা লাগবে, এভাবে এক্সটেন্সিভ রিওয়ার্ক দিয়ে সেটাকে আমার ঠিক করে নেওয়া লাগছে। এবং একটা পর্যায়ে যে দেখা গেছে যে নতুন নতুন আমার মানে ওখানে সমস্যা বের হচ্ছে আর আমাকে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে যে আমাকে ঠিক করে দেন এরকম করা হচ্ছে। একটা পর্যায়ে কি করব, আমি সফটওয়্যারটা ইউজই করব না, যে এত ঝামেলা বের হয় এই সফটওয়্যারটাতে, আমি এটা আর ইউজই করব না। তো এরকম হচ্ছে 20%। আর হচ্ছে ইউজেবল উইথ রিওয়ার্ক, এটা হচ্ছে এরকম আছে 3%, যেটা হচ্ছে আমাকে ডেলিভার করা হয়েছে তো সেটা আমার রিকোয়ারমেন্ট মোটামুটি ফুলফিল করে। এবং আমি যদি মানে আমার ছোটখাটো কিছু জিনিস আছে, গ্যাপ আছে যেটা আমাকে ফুলফিল করতেছে না, সেটা আমি তাদের সাথে যদি যোগাযোগ করি, তাদের সাথে যদি কনসাল্ট করি, তাহলে তারা যদি এটা ঠিক করে দেয় তাহলে আমরা এটা ইউজ করতে পারতেছি। আর দেখেন 2% যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি করি, অ্যাকচুয়ালি আমরা চাই বা যেটা হওয়া উচিত সব সফটওয়্যার ফার্মের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউজড অ্যাজ ডেলিভার্ড। তার মানে আমি যেভাবে চাইছিলাম সেভাবেই আমাকে ডেলিভার করা হয়েছে এবং আমি সেটাকে বছরের পর বছর ইউজ করে যাচ্ছি উইদাউট এনি প্রবলেম। বুঝতে পারছেন এখানে কত টাইপের সফটওয়্যার এখানে আছে? তাহলে আমাদের মেইন মোটো কি, আমরা কোন টাইপের সফটওয়্যার বিল্ড করার ট্রাই করব? used as delivered। used as delivered। মানে এই স্ট্যাটিস্টিক্সটা কি গ্লোবালি এই যে এখান থেকে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে, একটা সার্ভে করে তার থেকে নেওয়া হয়েছে। এখন হয়তো বা এটা চেঞ্জ হতে পারে, বাট আমি আপনাদের দেখালাম যে বিভিন্ন টাইপের যে সিনারিওটা আছে সেটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখালাম। তো আস্তে আস্তে যখন আমাদের সব সফটওয়্যার ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ করতে শুরু করে, তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে শুরু করে, তাহলে এই যে ডেলিভার্ড এই রিজনটা আছে, ইউজড অ্যাজ ডেলিভার, এটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিক আছে? এটা অনেকটা ম্যাম গেমের ইন্ডাস্ট্রির মতো লাগে। গেমে যেমন অনেক কিছু এক্সপেক্ট করে ইন্ডাস্ট্রিয়ালরা, তখন মানে সেরকম হয় না, পরে মানে গেম ঠিক মতন চলে না, বিভিন্ন বাগ থাকে, যার কারণে মানে কাস্টমাররা খুব ফেড আপ হয়ে যায়। ওরকমই মানে ওটাও তো একটা সফটওয়্যার, তাই না? গেমও তো একটা সফটওয়্যারই। হ্যাঁ হ্যাঁ, সেটাও সফটওয়্যার। হ্যাঁ, একই জিনিস। একই জিনিস। আচ্ছা, তো একটা প্রবলেম যখন আমরা সলভ করব, রিয়েল লাইফ প্রবলেম, ঠিক আছে, তো ওখানে আমাদের কিছু স্পেসিফিকেশন থাকবে। আচ্ছা, যারা কথা বলবো না তখন মাইকটা মিউট করে রাখবো।
তো প্রবলেম, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রবলেমকে সলভ করার টেকনিক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যানালাইসিস আর একটা হচ্ছে সিনথেসিস। অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝতেছি দেখেন, অ্যানালাইসিস হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ দ্য প্রবলেম এন্ড ব্রেক দ্য প্রবলেম ইনটু পিসেস। একটা অনেক বড় প্রবলেমকে আমরা কি করব, সলভ করার জন্য শুরুতেই ছোট ছোট ভাগে ভাগ করব, প্রবলেমগুলোকে ছোট ছোট প্রবলেমে আমরা ভাগ করব। একটা বড় প্রবলেম সলভ করার থেকে ছোট ছোট প্রবলেম সলভ করা তো ইজি, কি বলেন? জি ম্যাডাম। জি ম্যাম। ধরেন আমি একটা রোবট বানাবো, রোবট বানানোর জন্য আমি শুরুতে কি করব, আমি ওর বডি পার্টস গুলোকে আলাদা আলাদা করে নিব, সেই বডি পার্টস গুলোকে আমি আগে বিল্ড করার ট্রাই করব, তাই না? তো অ্যানালাইসিসটা মূলত এরকমই, যে আমার যে প্রবলেম ডোমেইনটা আছে সেটাকে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করে নেওয়া, যাতে এই ছোট ছোট প্রবলেমকে সলভ করে এগুলোকে মার্জ করে আমি অ্যাকচুয়ালি পুরো প্রবলেমটাই সলভ করে ফেলি। সো অ্যানালাইসিস বলতে হচ্ছে আমাকে যে প্রবলেম হচ্ছে আমাকে সলভ করতে দিচ্ছে সেই প্রবলেমটাকে আগে ভালোভাবে বোঝা, এই প্রবলেমের নেচারটাকে বোঝা, প্রবলেম কি কি রিকোয়ারমেন্ট আছে সেগুলো বোঝা, এবং এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমার ওই প্রবলেমকে ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করব। তো এটাই হচ্ছে অ্যানালাইসিস। এরপর সিনথেসিস কি, পুট দ্য পিসেস টুগেদার ইনটু আ লার্জ স্ট্রাকচার। তার মানে কি, যে ছোট ছোট প্রবলেম যে আমি নিয়ে আসছি সেগুলোকে আমি সলভ করব, সেগুলোকে সলভ করে আমি সবগুলোকে একত্রিত করে একটা টোটাল সলিউশনে চলে যাব। এখন দেখা যেতে পারে যে দুইটা মডিউলের সলিউশন মিলে যাচ্ছে, তখন আমি কি করতে পারি, তখন আমি দুইটাকে মার্জ করে দিতে পারি। যদি দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট হয় তাহলে আমি দুটাকে মার্জ করে দিতে পারি। যারা কথা বলছি না একটু মাইক্রোফোনটা মিউট করে রাখেন। ম্যাম আপনি মিউট করে দেন, সম্ভবত শুনতেছেন। ফাইবার আছেন আপু? আচ্ছা, তো অ্যানালাইসিস আর সিনথেসিস আমরা বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, তো প্রবলেম সলভিং এর জন্য আমরা বেশ কিছু জিনিস ইউজ করি। ফার্স্টে হচ্ছে টেকনিক্স। টেকনিক বলতে কি বোঝাচ্ছে, যে আরেকটা দেখেন ব্র্যাকেটে লেখা আছে মেথডস। আমরা যে ছোট ছোট পিসেস প্রবলেম গুলোকে ভাগ করলাম, সেই প্রবলেম গুলো আমরা সলভ করার জন্য কি মেথড ইউজ করব। ঠিক আছে, ধরেন একটা পিসে আমার পড়লো হচ্ছে আমাকে একটা জিনিস সার্চ করা লাগবে। এখন আমরা তো অনেক ধরনের সার্চিং অ্যালগোরিদম জানি, তাই না? কয়েকটা সার্চিং অ্যালগোরিদমের নাম বলতে পারবো? কেউ একজন কয়টা? সরি, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, হ্যাঁ আরো অনেক সার্চ আছে। হ্যাঁ, তো এরকম আমাদের অনেক সার্চ আছে, মানে এগুলো এক একটা মেথড। আমরা কি করতেছি, একটা সাব প্রবলেম সলভ করার জন্য কি কি মেথড ইউজ করতেছি সেটাই হচ্ছে আমার টেকনিক। আচ্ছা, এরপরে আছে মেথোডোলজিস। মেথোডোলজিস কি, আমি এই যে ছোট ছোট প্রবলেম সলভ করলাম মেথডস গুলো দিয়ে, সেই মেথড গুলোকে একত্রিত করা। ঠিক আছে, এখন এমন হতে পারে যে দুইটা মেথডের মধ্যে কিছু কনফ্লিক্ট আছে বা কিছু কমন আছে, তখন আমার কি করা লাগবে, দুইটা মেথডকে মার্জ করে ফেলা লাগবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেথোডোলজিস। এরপর হচ্ছে টুলস। টুলস বলতে গিয়ে আমার এই যে প্রবলেম তুমি সলভ করতেছি, আমি একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করব, আমার কি কি ইনস্ট্রুমেন্টের দরকার হবে। ঠিক আছে, যেমন আমাদের ধরেন একটা প্রোগ্রাম যখন আমরা বিল্ড করব তখন তো আমাদের অবশ্যই ল্যাপটপ বা কম্পিউটার দরকার হবে। দেন হচ্ছে আমরা যেই ল্যাঙ্গুয়েজে কোডিং করব তার জন্য প্ল্যাটফর্ম দরকার হবে, আইডিই দরকার হবে, দেন আমাদের ডেটাবেস ইউজ করলে সেই ডেটাবেস দরকার হবে। এরকম টুলস যেসব কিছু আমাকে ডেভেলপ করার জন্য ইউজ করা লাগবে সেসবই হচ্ছে আমার টুলস। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা,
এখন আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, তো সেটা এখানে দেওয়া আছে। তো আমরা এই এই চ্যাপ্টারটা কিন্তু ওই যে সমারভিলের বইয়ের 1 চ্যাপ্টার, হ্যাঁ, তো আমরা এগুলো একটু আস্তে আস্তে দেখার ট্রাই করব। তো অ্যাকচুয়ালি সফটওয়্যার জিনিসটা কি? তো IEEE যে সফটওয়্যারের একটা ডেফিনেশন দেয় সেটা হচ্ছে সফটওয়্যার ইজ এ কালেকশন অফ প্রোগ্রামস, প্রসিডিউরস, রুলস এন্ড অ্যাসোসিয়েটেড ডকুমেন্টেশন এন্ড ডেটা। ঠিক আছে, এখন প্রোগ্রাম বলতে আমরা কি বোঝাচ্ছি বলেন তো? কম্পিউটার প্রোগ্রামিং। প্রোগ্রাম বলতে অ্যাকচুয়ালি আমরা বোঝাচ্ছি যে আমাদের যে কোডটা আছে, কোডিংটা, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। ঠিক আছে, আর প্রসিডিউর কি? আমরা কি কি মেথড ইউজ করছি এখানে। আর হচ্ছে কিছু রুলস আছে, যেমন আমাদের এই যে সফটওয়্যারটা আমরা ইমপ্লিমেন্ট করছি সেটা কি কি ডেটার উপর কাজ করবে, কি কি ডেটা আমি ইনপুট দিলে সে কাজ করবে না, এরকম কিছু রুলস আছে। এবং আমি যে আমরা সফটওয়্যারটা ডেভেলপ করতেছি এইটার অ্যাসোসিয়েটেড ডকুমেন্টেশন এবং কি কি ডেটার উপর কাজ করবে সেটার একটা লিস্টিং আমার কাছে থাকতে হবে। ঠিক আছে, তাহলে সফটওয়্যার ইজ এ কালেকশন অফ কি কি জিনিসের কালেকশন? সফটওয়্যার program, procedure, rules, and documentation. আচ্ছা, তারপর এখানে আছে যে হোয়াট ইজ সফটওয়্যার। সফটওয়্যার বলতে আমরা কি বুঝি? আচ্ছা, কিছু সফটওয়্যারের নাম বলেন তো আপনারা। উইন্ডোজ। কেউ কিছু বলছেন? হ্যাঁ, আজকাল তো সবই সফটওয়্যার বেস, যেমন আমরা জুম দিয়ে ক্লাস করতেছি, জুমটা একটা সফটওয়্যার। জুম, উইন্ডোজ। মাইক্রোসফট উইন্ডোজ ওয়ার্ড, সফটওয়্যার না, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, হ্যাঁ, এগুলা অনেক কিছুই আছে। আচ্ছা, so computer programs and associated documentation such as requirement, design, models and user manuals. তো সফটওয়্যার বলতে ওই যে আগে যেমন আমরা IEEE এর ইয়াটাতে দেখে আসলাম, সংজ্ঞাটাতে দেখে আসলাম যে কিছু কম্পিউটার প্রোগ্রাম যেটা হচ্ছে তার কিছু ডকুমেন্টেশন থাকে, যেমন রিকোয়ারমেন্ট, ডিজাইন, মডেলস, ইউজার কিভাবে ওটাকে ইউজ করবে, সেরকম ডকুমেন্টেশন উইথ প্রোগ্রাম, এই টোটালটাই হচ্ছে আমরা বলতেছি সফটওয়্যার। আচ্ছা, তো software products may be developed for a particular customer or may be developed for a generic market. এখন এই সফটওয়্যার হচ্ছে দুই ধরনের হতে পারে, হ্যাঁ, একটা হচ্ছে জেনারিক সফটওয়্যার আর একটা হচ্ছে বিস্পোক বা কাস্টম সফটওয়্যার। আমাকে কেউ কি বলতে পারবেন যে জেনারিক সফটওয়্যার বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, অথবা কয়টা জেনারিক সফটওয়্যারের নাম এখানে যে লেখা আছে এগুলো বাদে? আমরা যে জুম ইউজ করতেছি সেটাও তো জেনারিক। কারণ কি? কারণ হচ্ছে এখানে কিন্তু জুম আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিক্স করা না, বা কোনো একজন আমাদের মধ্যে কোনো একজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করা না। এটা হচ্ছে মোটামুটি জেনারেল একটা পিপলের জন্য ডিজাইন করা, তাই না? গ্রুপ অফ পিপলের জন্য ডিজাইন করা। জেনারিক সফটওয়্যার বলতে যেমন এই যে মাইক্রোসফটের এক্সেল, ওয়ার্ড, এটা কি সফটওয়্যার কোম্পানি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে দিছে, বা আপনার পার্সোনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করে দিছে? করে নাই। তারা অ্যাকচুয়ালি রিসার্চ করছে যে ধরেন ওয়ার্ডে আমার কি কি ফাংশনালিটি অ্যাকচুয়ালি লাগবে, আমার ইউজার কি কি ফাংশনালিটি ইউজ করতে পারে, এটা নিয়ে তারা রিসার্চ করছে। রিসার্চ করে তাদের কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে সেগুলো অ্যাকচুয়ালি বের করছে, বের করে সেটাকে কিভাবে ডিজাইন করবে, সলভ করবে, সেটা হচ্ছে বের করে নিছে। সো এটা হচ্ছে জেনারিক সফটওয়্যার, যেটা একটা গ্রুপ অফ পিপলের জন্য ইউজ হচ্ছে। সাউন্ড আসছে।
এরপর বিস্পোক যেটা, সেটা হচ্ছে কাস্টম সফটওয়্যার। একটা কাস্টম সফটওয়্যার উদাহরণ দেন তো কেউ। কোন একটা কোম্পানি যদি তাদের জন্য ইউজারের জন্য ভাবে একটা সফটওয়্যার তৈরি করতে বলে, আমি একটা ইউজার, আমি আমার কন্ট্রোল অপারেটিং সিস্টেম থাকবে, মানে হচ্ছে এটা অন্য কেউ ইউজ করবে না, শুধু ওদের জন্য অ্যাডমিন, হ্যাঁ পার্টিকুলারলি করা হয়েছে এরকম। যেমন আমি একজন ইউজার, আমার কিছু নিড আছে যে আমার পার্সোনাল মানে আমার যেসব বুক আছে তো ওগুলো আমি ম্যানেজ করব, ঠিক আছে, বা আমার কাছ থেকে কে ধার নিচ্ছে, কে আমাকে ফেরত দিচ্ছে, ওগুলো আমি ম্যানেজ করে রাখবো একটা অ্যাপের মাধ্যমে। সো আমি ডিজাইন করতে পারি না, আমি অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি না। আমি কি করলাম, আমি একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে গেলাম, যা বললাম যে আমার এই কাজ লাগবে, আমার একটা সফটওয়্যার লাগবে, আপনারা আমাকে বানায় দেন। তো এটা কোন ধরনের সফটওয়্যার হবে? ইউজার বিস্পোক বা কাস্টম সফটওয়্যার, যেখানে আমি আমার রিকোয়ারমেন্ট বলতেছি এবং সফটওয়্যারটা জাস্ট আমার জন্যই তারা ইউনিকলি তৈরি করে দিচ্ছে। এরকম হতে পারে যখন আমরা একটা কোম্পানিতে জব করব, তখন দেখা যাবে সেই কোম্পানির জন্য আর কি সফটওয়্যারটা তৈরি করে দিচ্ছে, যে কোম্পানির সবাই যাতে ইউজ করতে পারে, এরকম জাস্ট ওই কোম্পানি বাদে আর কেউ ইউজ করতে পারবে না। যেমন গ্রিন ইউনিভার্সিটির যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে বাইরের কেউ ইউজ করতে পারবে না, এটা শুধুমাত্র গ্রিন ইউনিভার্সিটি ইউজ করতে পারবে। তো এটাও কাইন্ড অফ বিস্পোক বা কাস্টম সফটওয়্যার। আচ্ছা, বুঝা গেছে এটা? ম্যাম ফেসবুক তাহলে কোনটার মধ্যে পড়ে? ফেসবুক বলেন আপনি কোনটার মধ্যে পড়ে? জেনেরিক। জেনেরিক। আপনার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ফেসবুক তার করতেছে না। যেমন আমার ফেসবুকে একটা অপশন দরকার হতে পারে, বাট ফেসবুক কিন্তু আমাকে দিবে না, কারণ একটা নির্দিষ্ট মানে সবার জন্য চিন্তা করে ওরা রিসার্চ করে এই ইয়াগুলো বের করছে, ফিচার গুলো বের করছে, ঠিক আছে? ম্যাম এরকম হতে পারে যেমন হচ্ছে মানে আমার কিছু প্রোডাক্ট সেল করব, তো এই মানে কতগুলা লোক রাখলাম যা ওরা দিয়ে আসবে, পরে ওরা এটা হচ্ছে মানে একটা অ্যাপস এর মাধ্যমে এটা আমি বুঝতে পারবো আর কি, যে ওরা কি কি পরিমাণ দিচ্ছে না দিচ্ছে, ঠিকভাবে কাজ করতেছে। এইটা যদি ওয়েল ডান কোনো সফটওয়্যার ইউজ না করে আপনি কোনো সফটওয়্যার কোম্পানিকে বলেন আপনার জন্য কাস্টমাইজ ওয়েতে বানায় দিতে, তাহলে সেটা তো বিস্পোক হবে বা কাস্টম সফটওয়্যার। আচ্ছা, এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝি আমরা? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে বুঝি একটা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন যেটা that is concerned with all aspect of software production. একটা সফটওয়্যার প্রোডাকশন করার জন্য আমাদের কি কি লাগে? ফার্স্টে লাগে আমাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে যে আমি যে সফটওয়্যারটা বানাবো সেটার ফাংশনালিটি কি হবে, সেটার ইউজার কারা হবে, আমি কি কি, এরপর আমি ডিজাইন করব যে এইসব রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমি কিভাবে জিনিসটাকে ডিজাইন করব, আমি কি কি মেথড ইউজ করব, কি কি মডিউল থাকবে আমার, সেসব মডিউলস কে আমি সলভ করার জন্য কি কি মেথড ইউজ করব। সো এগুলো সবই থাকবে। দেন থাকবে হচ্ছে আমার ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট কি, আমি যেটা ডিজাইন করেছি, আমি মডেলগুলো ডিজাইন করেছি, সেগুলো তো আমাকে কোড করা লাগবে, কোড না করলে তোমার সফটওয়্যার বিল্ড হবে না, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট বা কোডিং। এরপরে আমি যখন কোডিং করলাম, করার পরে আমার সফটওয়্যারটা রেডি হইলো, বাট তখনই কি আমি ছেড়ে দিতে পারবো সফটওয়্যারটাকে? পারবো না। তখন আমার কি করা লাগবে, আবার এই সফটওয়্যারটা ঠিক মতো কাজ করতেছে কিনা, সব ইনপুটের জন্য আউটপুট দিচ্ছে কিনা, এখানে কোনো বাগ আছে কিনা, এগুলো হচ্ছে আমাকে বের করতে হবে। তো এগুলো আমি কিভাবে বের করব? আমি টেস্টিং এর মাধ্যমে বের করব। আমরা যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে খেয়াল করি, একটা বিগ পোর্শনের খরচ যায় হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর উপর, কারণ টেস্টিং এর উপর আমাদের সফটওয়্যারের কোয়ালিটি ডিপেন্ড করে এবং রিলায়েবিলিটি ডিপেন্ড করে। সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তারপরে ডিজাইন, তারপর আমি বললাম ডেভেলপমেন্ট, তারপর আমি টেস্টিং করলাম, এরপরে দেখলাম যে হ্যাঁ আমার সফটওয়্যারটা ঠিক আছে, তখন আমি কি করলাম, সফটওয়্যারটাকে ডিপ্লয় করে দিলাম যে হ্যাঁ এখন সবাই ইউজ করতে পারবে সফটওয়্যারটা। যখন ইউজ করবে এরপরও আমার কিন্তু সফটওয়্যার মেইনটেনেন্স করা লাগবে, সফটওয়্যারে ছোটখাটো আপডেট আসে, তো সেই আপডেটের কাজ করা লাগবে, বা কিভাবে আরো আমি আমার সফটওয়্যারের কোয়ালিটিকে এনহ্যান্স করতে পারি সেটা দেখা লাগবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে মেইনটেনেন্স পার্টে পড়ে। এই যে আমি এতগুলা স্টেপ বললাম, এই সবগুলা স্টেপ
হচ্ছে আমার কম্বাইন করে যে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনটা কাজ করে সেটা কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বুঝা গেছে? জি ম্যাডাম। ম্যাডাম তাহলে আমাদের যে কোনো সফটওয়্যার যে আপডেট চায় ওটা কি আগে তাহলে সফটওয়্যার ইন্ডাস্ট্রির ইঞ্জিনিয়াররা আপডেট করার পরে তারপরে ইউজার থেকে আপডেট চায়? ইউজার থেকে আপডেট চায় না, আপনি হচ্ছে নেটের সাথে কানেক্ট করে আপডেটটা ইনস্টল করে নেন, ওরা হচ্ছে আপডেট করে দেয়। ওরা কোড লিখে যেগুলা দেয়, সমস্যা ছিল ওগুলা ফিক্স করে মনে হয়, ফিক্স করে তারপরে একটা আপডেট ফিক্স করে বা আপনার ইউআইটাকে এনহ্যান্স করবে বা আরো জি। ইউজার ফ্রেন্ডলি করবে, এগুলো করে। জি সেটা হচ্ছে মেইনটেনেন্স পার্টে যায় আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। সো একটা দেখছেন একটা জিনিস প্রবলেমকে আমি ডিফাইন করা থেকে শুরু করে আস্তে আস্তে সেটাকে ডিজাইন করা, ডেভেলপ করা, টেস্টিং করা, এরপর ডিপ্লয় করে মেইনটেইন করা, সবকিছু কোন ক্যাটাগরিতে পড়তেছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, so software engineers should adopt a systematic and organized approach to their work and use appropriate tools and techniques depending on the problem to be solved, the development constraint and the resource available. So আমার কিছু রিকোয়ারমেন্ট থাকবে, কিছু রিসোর্স থাকবে এবং আমার কিছু কনস্ট্রেন্ট থাকবে। তো ওগুলোর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে একটা প্রসেস ফলো করব, অ্যাপ্রোপ্রিয়েট টুলস এন্ড টেকনিক্স ইউজ করব, অ্যাপ্রোপ্রিয়েট মেথড ইউজ করে আমাদের সফটওয়্যারটা বিল্ড করা ট্রাই করব। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার। ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার বলতে কি বুঝি, মানে নিজেরা কি বুঝি? কেউ একটু বলেন। এখানে লেখা আছে এখানে লেখা আছে স্টুডেন্ট প্রোগ্রামস ইজ নট ইকুয়াল টু ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার। তার মানে আমরা যে স্টুডেন্ট লাইফে যেসব প্রজেক্ট করছি সেগুলা অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার না। তো আমরা যে স্টুডেন্ট লাইফে যে প্রজেক্ট গুলো করছি সেখানে আমরা জাস্ট ভাবতাম যে হ্যাঁ এই এই জিনিস বানাবো, আমরা সোজাসুজি কোডিং এ চলে যাইতাম। আমরা ডিজাইন কি করতাম, ডিজাইন করা, দেন হচ্ছে প্রপার টেস্টিং করা বা এটাকে মেইনটেইন করা, বা আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতাম আমাদের ইউজার থেকে না। তো ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যারের ক্ষেত্রে স্টুডেন্ট প্রোগ্রাম আর ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার পুরাই ডিফারেন্ট। স্টুডেন্ট প্রোগ্রাম বলতে আমরা জাস্ট কোডিংটাকে বুঝি, আমরা কোডিং করে কিছু একটা বানাইলাম। বাট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যারে আমাদেরকে অনেক কিছু খেয়াল রাখতে হবে। জাস্ট কোডিং এখানে সবকিছু না, কোডিং ইজ আ পার্ট অফ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার। আচ্ছা, সো এখানে কিছু ডিফারেন্স বলা আছে। তো আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার আছে সেখানে হচ্ছে স্টুডেন্ট প্রোগ্রামের সাথে যেটা বেশি ডিফারেন্সিয়েট করে সেটা হচ্ছে কোয়ালিটিতে। ঠিক আছে, তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যারে হচ্ছে ইউজেবিলিটি থাকতে হবে, রিলায়েবিলিটি থাকতে হবে এবং পোর্টেবিলিটি থাকতে হবে। মানে পোর্টেবিলিটি বলতে ধরেন আমি একটা সফটওয়্যার হচ্ছে ওয়েবে চালাচ্ছি, আমি সেটাকে অ্যান্ড্রয়েডে কনভার্ট করে নিয়ে যেতে পারি কিনা, ঠিক আছে, তো এরকম। আর হচ্ছে এখানে দেখেন হাই কোয়ালিটি রিকোয়ার্স হেভি টেস্টিং। যখন আপনি আমি যেটা বললাম যে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যারে হচ্ছে কোয়ালিটি মেনটেন করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যখন একটা হাই কোয়ালিটি আপনি মেনটেন করতে যাবেন তখন আপনাকে হেভি টেস্টিং করা লাগবে, আপনার কোনো ফল্ট আছে কিনা। আপনার স্টুডেন্ট প্রোগ্রামে ছোটখাটো দু একটা বাগ থাকলে আমাদের অত বেশি প্রবলেম হয় না, বাট ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যারে এটা কিন্তু অনেক বিগ একটা ইস্যু। এটা হচ্ছে আপনার রেপুটেশনের জন্য খুবই বিগ একটা ইস্যু। সো যতই আমরা সফটওয়্যারের কোয়ালিটি এনহ্যান্স করা ট্রাই করব, আমাদেরকে টেস্টিং এর উপর জোর দিতে হবে। এই জন্যই দেখবেন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দুই টাইপের ডিভিশন থাকে, যারা এক টাইপ হচ্ছে সফটওয়্যার ডেভেলপ করে, আরেক ডিভিশনের মানুষজন যারা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে ওই মডিউলের বাগ বের করে, কোথাও কোনো সমস্যা আছে নাকি বের করে। এটা ডেভেলপমেন্টের মতোই অ্যাজ ইকুয়াল
তারা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন আমাদের যে টোটাল খরচটা আছে সফটওয়্যার তৈরি, তার মধ্যে 40% হচ্ছে আমাদের টেস্টিং এই খরচ হয়, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যারের ক্ষেত্রে। আচ্ছা, সো ডিফারেন্স গুলা যদি এখানে আমরা দেখি স্টুডেন্ট সফটওয়্যারের সাথে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার ডিফারেন্স, তো এখানে দেখেন স্টুডেন্ট সফটওয়্যার হচ্ছে একটা টিপিক্যাল কেসের জন্য ওয়ার্ক করে, আর ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার হচ্ছে একটা রোবাস্টলি ওয়ার্ক করে আর কি, ধরেন অনেক বড় একটা ডোমেইনে কাজ করে বা অনেক একটা গ্রুপ অফ পিপল এটা ইউজ করতে পারে। তারপরে দেখেন স্টুডেন্ট সফটওয়্যারে হচ্ছে আমরা ছোটখাটো বাগ হচ্ছে ইগনোর করতে পারি, বাট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথের সফটওয়্যারের ক্ষেত্রে একটা বাগ মানে আপনার কোয়ালিটি ডাউন করা। ইন্ডাস্ট্রিতে আপনার মতো সফটওয়্যার বানাচ্ছে এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে, সো এখানে যদি আপনার বাগ বের হয় তাহলে কিন্তু আপনার রেপুটেশনে অনেক সমস্যা হবে। এরপরে হচ্ছে স্টুডেন্ট সফটওয়্যার যখন আমরা বানাই আমাদের ইউআই অত বেশি ইম্পর্টেন্ট না, ইউজার ইন্টারফেস কোনো রকম আমার কাজ করলেই হয়েছে, বাট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যারে ইউআই অনেক ইম্পর্টেন্ট। আপনি হচ্ছে কতটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস বানাইতে পারতেছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইউজার কতটুকু বুঝতে পারতেছে সেটা ইম্পর্টেন্ট, কারণ এটার উপরে আপনার মানে আপনার প্রোডাক্টটা সেল হবে কি হবে না এটা কিন্তু ডিপেন্ড করে। এখন ধরেন কোনো একটা ইনপুট নেওয়া লাগবে যেখানে হচ্ছে আপনি নাম্বার বাদে কোনো টেক্সট ইনপুট নেবেন না, সো এখানে আমরা কি করলাম স্টুডেন্ট সফটওয়্যারে আমরা হচ্ছে নাম্বারও ইনপুট দিতেছে টেক্সটও ইনপুট দিতেছে, হয়তো বা আমরা পরে ব্যাক এন্ডে আর কি সেটা ঠিক করতেছি যে টেক্সট আসলে সেটাকে ইগনোর করব, বাট এখানে কি করবে, এখানে হচ্ছে শুরুতেই যে আপনার কনসোলটা আছে সেখানে টেক্সট ও ইনপুটই নিবে না, আপনি কিবোর্ডে প্রেস করেন তারপরও সে টেক্সট ইনপুট নেবে না। সো ইউআই খুবই ভ্যারি করে স্টুডেন্ট আর ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যারের ক্ষেত্রে। আর স্টুডেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে আমরা যে মোটামুটি গেমিং প্রজেক্ট বা এইসব করছি আমরা প্রত্যেকটা স্টেপের ডকুমেন্টেশন কিন্তু রাখি না, আমরা জাস্ট সফটওয়্যার বানানোর তাই বানাই, বাট ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যারের ক্ষেত্রে হচ্ছে ডকুমেন্ট হচ্ছে মাস্ট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আরো কিছু আছে, যেমন এখানে পোর্টেবিলিটি নিয়ে হচ্ছে কেয়ার করে না, যে আমি ওয়েব অ্যাপ বানাচ্ছি এটা অ্যান্ড্রয়েডে কি আমি কনভার্ট করতে পারবো কি পারবো না বা করবো কি করবো না আমার যায় আসে না, বাট ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যারের ক্ষেত্রে পোর্টেবিলিটি হচ্ছে একটা ইস্যু। আপনি এনশিওর করবেন যে আপনি যেটা ওয়েব ভার্সন বানাচ্ছেন সেটার অ্যান্ড্রয়েড ভার্সনও আপনি বানাবেন বা বানাতে পারবেন। দেন হচ্ছে স্টুডেন্ট সফটওয়্যারে কোনো ইনভেস্টমেন্ট থাকে না, আমরা কোনো টাকা পয়সা পাই না সফটওয়্যার করার জন্য ডেভেলপ করার জন্য, বাট যখন ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার থাকবে সেখানে হেভি ইনভেস্টমেন্ট থাকে। আচ্ছা, তো রিলায়েবিলিটি রোবাস্টনেস নট ইম্পর্টেন্ট, রিলায়েবিলিটি হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমার সফটওয়্যারটা সবসময়ই রিলায়েবলি কাজ করা লাগবে। আচ্ছা, তো গোস অফ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার, তো এখানে দেখেন একটা টার্ম আছে কিউএনপি। কিউএনপি বলতে বোঝায় হচ্ছে কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি, তো দুইটার মধ্যে আমাদের একটা সামঞ্জস্য রাখতে হবে। আমি কোয়ালিটি প্রোডাক্টিভিটি এনহ্যান্স করতে গিয়ে আমি কোয়ালিটির উপর দিলাম না যে আমি যত বেশি সফটওয়্যার বানাবো কোয়ালিটি ডাজন্ট ম্যাটার, তাহলে কিন্তু আমার সফটওয়্যার গুলো ইউজলেস হবে। আর আমি যদি দেখা যায় একটা সফটওয়্যারই বানাচ্ছি সেটার কোয়ালিটিতেই আমি এত মনোযোগ দিতেছি যে আমি আর কোনো কিছু প্রোডাক্টই করতেছি না, প্রডিউসই করতেছি না, তো সেটাও তো আমার জন্য কি হবে, বেনিফিশিয়াল হবে না। সো আমাদেরকে সবসময় কোয়ালিটি এবং প্রোডাক্টিভিটির সাথে হচ্ছে ব্যালেন্স করে চলা লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আমরা আসি যে সফটওয়্যার প্রসেস মডেল বা সফটওয়্যার প্রসেস অ্যাক্টিভিটি কি জিনিস। আচ্ছা, তো আমাদের এই কোর্সে একটা বড় পার্টি যাবে হচ্ছে সফটওয়্যার প্রসেস মডেলের উপরে। ঠিক আছে, এক একটা মডেল এক এক ভাবে
সফটওয়্যারের যে স্টেপ গুলো আছে, সফটওয়্যার ক্রিয়েশনের যে স্টেপ গুলো আছে, সেগুলো এক একটা মডেল এক এক ভাবে হচ্ছে মেইনটেইন করে। ঠিক আছে, তো এখানে কি বলছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ সামটাইম কল্ড আ সফটওয়্যার প্রসেস. There are 4 fundamental activities that are common to all software processes for professional software development. তো মোটামুটি 4টা ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস আছে যেটা সব সফটওয়্যার প্রসেস মডেলের ক্ষেত্রে কমন। সফটওয়্যার প্রসেস মডেল বলতে আমি কি বোঝাচ্ছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি সফটওয়্যার মেইনটেইন করা পর্যন্ত আমি যতগুলা অ্যাক্টিভিটির উপর দিয়ে যাচ্ছি, অ্যাক্টিভিটিটা আমরা কোনটা কোন সময় করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, নাকি প্যারালালি করব, নাকি একবার কমপ্লিট করে আবার কমপ্লিট করব, এসব যে ডকুমেন্টেশন সেটা হচ্ছে বিভিন্ন প্রসেস মডেল বিভিন্ন ভাবে ফলো করে। তো মোটামুটি ফান্ডামেন্টাল যে অ্যাক্টিভিটি সব প্রসেস মডেলের সেটা হচ্ছে এই 4টা। তো এখানে আমি কি দেখতেছি, সফটওয়্যার স্পেসিফিকেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ভ্যালিডেশন এন্ড সফটওয়্যার ইভলিউশন। আচ্ছা, তো সফটওয়্যার স্পেসিফিকেশন বলতে কি বোঝাচ্ছি বলেন তো একটু। ম্যাডাম এটা হচ্ছে যে আমরা কোন ধরনের সফটওয়্যার তৈরি করব সেটা আর কি নির্ধারণ করা। আর একটু ডিটেইলসে যেমন হচ্ছে ম্যাডাম ই কমার্সের জন্য আলাদা একটা স্পেসিফিক করা লাগবে, আবার ইন্ডাস্ট্রিয়ালের জন্য আলাদা। আচ্ছা, তো আমি যদি একটা ব্যাংকিং সফটওয়্যার বানাই, হ্যাঁ, তো ওখানে আমার স্পেসিফিকেশন কি কি হবে? আমি অ্যাকাউন্ট খুলতে পারবো ইউজারদের জন্য, তারপর ইউজাররা অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে, তারা ধরেন মানি, কথা ঠিক মতো শুনতেছি না। আচ্ছা আমি বলি, সো ব্যাংকিং সিস্টেম যদি আমি বানাই, ওখানে স্পেসিফিকেশন কি কি, যে আমার কি কি কাজ করা লাগবে, সেখানে কি কি জিনিস থাকা লাগবে, ঠিক আছে, এগুলা হচ্ছে স্পেসিফিকেশন। যেমন আপনার আমার ইউজার কে কে, এবং ওখানে যেমন ধরেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, তারপর আমার অ্যাডমিন থাকবে, আমার ব্যাংকাররা থাকবে, তারপরে হচ্ছে আমার ইউজাররা থাকবে। দেন ইউজাররা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, তারা মানি উইথড্র করতে পারবে, তারা মানি অ্যাড করতে পারবে, তারা ইন্টারেস্ট পাবে। তো এগুলা সবকিছু হচ্ছে মাথায় রাখা যে এই সফটওয়্যারের ক্ষেত্রে আমার কি কি কাজ করা লাগবে, কি কি আমার রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে সফটওয়্যার স্পেসিফিকেশনের অংশ। যেমন আমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়বো সামনে। রিকোয়ারমেন্ট বলতে কি বোঝাচ্ছে, যে সিস্টেমটা কি কি সার্ভিস প্রদান করবে আমাকে, সিস্টেমটা অ্যাকচুয়ালি কি কাজ করবে, কি প্রবলেম সলভ করবে, সেটাই হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, সেটাই হচ্ছে সফটওয়্যার স্পেসিফিকেশনের অংশ। তো রিকোয়ারমেন্ট হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে নরমালি আমরা যা বুঝি সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কি করবে। যেমন ওয়ার্ড যদি আমরা ইউজ করি, ওয়ার্ডে আমরা কি কি করতে পারি, আমরা টেক্সট লিখতে পারি, তারপর সেটাকে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারি, তারপর এসব কিছু আর কি, যেমন আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, এই সব কিছু হচ্ছে আমার ফাংশনাল রিকোয়ারমেন্ট। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে আমার সফটওয়্যারটা কতটুকু সার্ভিস প্রদান করতে পারলো, কতটুকু কোয়ালিটিফুল সার্ভিস প্রদান করতে পারলো, সার্ভিস প্রদান যে করবে সেটাই হচ্ছে ফাংশনাল, বাট কতটুকু কোয়ালিটি সার্ভিস প্রদান করতে পারতেছে, তার সিকিউরিটি রিলেটেড কোনো ইস্যু আছে কিনা, আমার সফটওয়্যারকে কেউ ইজিলি ব্রিচ করতে পারতেছে কিনা, তো এগুলা হচ্ছে গিয়া নন ফাংশনাল। তো এগুলো সব স্পেসিফিকেশনের মধ্যে পড়ে। এরপর আমার যে ফেজটা আসবে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো অনেক ক্ষেত্রে হচ্ছে ডিজাইন আর ডেভেলপমেন্ট একসাথে করা হয়। ডিজাইন বলতে গেলে কি, আমি যে আমার সফটওয়্যার প্রবলেম গুলো আছে সেগুলাকে হচ্ছে
ছোট ছোট মডিউলে ভাগ করে নিলাম এবং প্রত্যেকটা মডিউল সলভ করার জন্য আমি কি কি প্রসেস, কি কি প্রসিডিউর ইউজ করব, কি কি মেথডস ইউজ করব, সেগুলো আর কি আমি ডিটারমাইন করে নিলাম। দেন এই ডিজাইনের পরে আমরা যাব সফটওয়্যার ডেভেলপমেন্টে। ডেভেলপমেন্ট মানে কি, আমি যে ডিজাইন করছি এইটার আলোকে আমি একটা কোডিং স্কিমে যাব, আমি কোড করব। এরপর সফটওয়্যার ভ্যালিডেশন। সফটওয়্যার ভ্যালিডেশন কি, আমি যে সফটওয়্যার বানানো শেষ মনে করেন আমার, এখন সফটওয়্যারটা যে কাজ করার কথা ছিল সেই কাজ ঠিক মতো করতেছে কিনা, তার মধ্যে কোনো ভুল আছে কিনা, যেটা আমি টেস্টিং পার্টের কথা বললাম, সেই সফটওয়্যার ভ্যালিডেশনের মধ্যে সেইটাই আসে। আচ্ছা, আর সফটওয়্যার ইভলিউশন, আমার যে সফটওয়্যার বিল্ড করা হয়ে গেছে, যেটা আমি রান করতেছি, সেটার ফার্দার কোনো আপডেট দরকার আছে কিনা, এইটা হচ্ছে সফটওয়্যার ইভলিউশনের পার্ট। আমরা সফটওয়্যার মেইনটেইন করব, যদি কোনো বাগ আমরা ফার্দার দেখতে পারি সেটাকে ফিক্স করা ট্রাই করব, আর হচ্ছে কোনো আপডেট যদি আমাদের লাগে তাহলে হচ্ছে আমরা আপডেট করব। বুঝতে পারছেন অ্যাকচুয়ালি সফটওয়্যার প্রসেস মডেল জিনিসটা কি? জি ম্যাম। একজন একটু আমাকে বলেন। সফটওয়্যার প্রসেস মডেল জিনিসটা কি? ম্যাম সবগুলো স্টেপ বলা লাগবে তাই তো? মানে এই সফটওয়্যার প্রসেস মডেল বলতে কি বুঝি? আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখছি সফটওয়্যার প্রসেস মডেলে আমরা 4টা স্টেপের কথা বলা হয়েছে। ফার্স্ট অফ অল আমরা যেটা আইডেন্টিফাই করব আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি, আমরা আসলে সফটওয়্যারটা কি করতে চাচ্ছি, ওইটা হলো সফটওয়্যার স্পেসিফিকেশন। তারপরে হলো আমাদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করার জন্য আমাদের ডেভেলপারদের মধ্যে কোড করা লাগবে, প্রোগ্রামিং করা লাগবে। তো এই কাজটা আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের আন্ডারে করব। তারপর সফটওয়্যার ভ্যালিডেশন করতে হবে যে আমরা আমাদের স্পেসিফিকেশন গুলো ফুলফিল হইলো কি হইলো না, আমরা যে কোডটা রান করতেছি কোডটাকে আসলে আমাদের টাস্কগুলো আমি কমপ্লিট করতে পারতেছি কি করতে পারতেছি না, ওইটা মাধ্যমে আমরা ভ্যালিডেশন করব। আর লাস্টের যে পার্টটা ওটা হলো গিয়ে সফটওয়্যারটা লঞ্চ করার পর বা সফটওয়্যারটা ইউজ করার পর ওইটাকে আরো ইমপ্রুভ করার জায়গা মানে ইমপ্রুভ করার মতো আর কোনো করতে পারবো কি করা যাবে না, এইসব ব্যাপারগুলো আমরা দেখবো। এটা গেল হচ্ছে বেসিক 4 ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস। এরকম প্রসেস মডেল আরো অনেক আছে, এটা আমরা সামনে দেখব। এক একটা প্রসেস মডেলে এই যে এক একটা ফেজ আছে, এটা দেখা যায় কোন প্রসেস মডেলে আমার ডেভেলপমেন্ট এন্ড ভ্যালিডেশন একসাথে হচ্ছে। একটা ছোট ছোট মডিউল আমি ডেভেলপ করে সাথে সাথে আমি টেস্ট করা শুরু করে দিছি আরেকটা মডিউল তৈরি করার আগেই, অথবা দেখা যাচ্ছে যে একটা পুরা সফটওয়্যার ডেভেলপ করার পর আমি টেস্ট করতেছি। এরকম অনেক ভ্যারি করবে আর কি মডেল টু মডেল। সো মডেল নিয়ে আমরা চ্যাপ্টার 2 এ পড়বো। আর এই যে সফটওয়্যারের শুরু থেকে লাস্ট পর্যন্ত, সফটওয়্যার ক্রিয়েট করার শুরু থেকে লাস্ট পর্যন্ত যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলাকে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মাধ্যমে দেখায় থাকি। ঠিক আছে, এসডিএলসি মিনস সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা কাইন্ড অফ সফটওয়্যার প্রসেস মডেল। সো এগুলা হচ্ছে আমরা চ্যাপ্টার 2 তে দেখব। আচ্ছা, সো কম্পিউটার সায়েন্স আর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য কি? কেউ কি বলতে পারবেন? কম্পিউটারের মধ্যে হার্ডওয়্যার সফটওয়্যার দুটো নিয়েই সফটওয়্যার শুধু সফটওয়্যার। আচ্ছা, কম্পিউটার সায়েন্স যেটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে থিওরি রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করে, রিসার্চ রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করে। আর আমরা কোনো একটা রিয়েল লাইফ প্রবলেম যখন সলভ করতে যাই বা একটা অ্যাপ্লিকেশন করতে চাই ওই থিওরির বা ওই ফান্ডামেন্টালস ইউজ করে, যেমন কম্পিউটার সায়েন্টিস্টরা যে কাজ করে, হ্যাঁ, তারা রিসার্চ করে, সেটা তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি। বাট আমরা সেই থিওরিটাকে আমাদের যে প্রবলেম গুলো আছে যেটা সলভ করার জন্য আমরা সফটওয়্যার বানানো লাগবে সেখানে ইউজ করি, তখন সেটা হয় হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? একটা হচ্ছে রিসার্চ আর থিওরি রিলেটেড,
কম্পিউটার সায়েন্টিস্টরা কখনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করে না। দুইটা ইয়াস, একটা হচ্ছে রিসার্চের ফিল্ড, আরেকটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মানুষ যায়, যেখানে সফটওয়্যার ডেভেলপ করে, ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার। সেই দুইটা জিনিস আলাদা, একটা অনেকটা থিওরি রিলেটেড আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল রিলেটেড। ঠিক আছে? জি ম্যাডাম। তো আজকে আমি এতটুকুই পড়াবো, আর পড়াবো না। তো আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিব আমি। আচ্ছা, রিদনে ভুইয়া, ইয়েস ম্যাম। আজাদুল ইসলাম, শান্তা আক্তার জেমি, দায়ান, Yes, ma'am. শিলা, Yes, ma'am. হাবিবুর রহমান, Yes, madam. তাসমিন, লুকমান, উষা আক্তার, Yes, ma'am. লুকমান, Yeah, Lokman আছে। উষা আক্তার, Hello, ma'am. উষা আক্তার আছেন? জি ম্যাম। Ma'am, Lokman আছে। হ্যাঁ দিছি। তানজিন ইরফান, রাদ আরেফিন, Yes, ma'am. কাউসার আহমেদ সজল, Yes, ma'am. মেহেদী হাসান সাজ্জাদ, ইয়েস ম্যাম। ফাহিম রায়হান আনন্দ, ইয়েস ম্যাম। আরবি ইমন, রাজু আহমেদ, Yes, ma'am. কাউসার আহমেদ, কাউসার আহমেদ, শেখ আবু জুবায়ের, Yes, ma'am. পার্থ, Yes, ma'am. জুলেখ জাহান, Yes, ma'am. হাইমন হোসেন, Yes, ma'am. আবু সালাত লেমন, Ma'am, সামনে হোসেন দিছেন? হ্যাঁ দিছি, আজহারুল ইসলাম, Yes, ma'am. রিয়াজ হোসেন, Yes, ma'am. মামুন হোসেন, তৌহিদুর রহমান সজীব, Yes, ma'am. সাজেদা সুলতানা, মোহাম্মদ মহিউদ্দিন, প্রেজেন্ট ম্যাম। সুস্মিতা রানী, Yes, ma'am. তৌহিদুল ইসলাম। Yes, ma'am. তৌহিদুল ইসলাম ম্যাম। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস তো বুঝতে পারছেন সবাই? ম্যাম ম্যাম বেলাল হোসেন।